একেবারে ডাহা মিথ্যা কথা কইতেছে, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্কই নাই। তো কি করে সম্ভব? এইভাবে আসলে পরবর্তীতে কি হয়, যেই কাজ করে এর ব্যাপারে একটা খারাপ ধারণা তৈরি হয়। এরপরে হে কোনোদিন হাসা কথা কইলেও এইটারে আর বিশ্বাস হয় না। এটা সবচেয়ে জটিল হয় যারা নির্বাচনে খাড়া হয়। তারা নির্বাচনে খাড়ানোর সময়, ভোট নেওয়ার সময় মানুষ কয় না এইটা করে দিমু, এটা করে দিমু, এটা করে দিমু। এরপরে নির্বাচন আইলে মানুষ ধরে, এই চেয়ারম্যান সাহেব, এই মেম্বার সাহেব, এই এমপি সাহেব, এটা না কোয়েশন করে দিবেন। কয় নির্বাচনের সময় কতজন কত কথাই কয়, সব কি আর মনে আছে? সব তার মনে নাই। কিন্তু যে চেয়ারম্যান সাহেব অথবা যে এমপি সাহেব এটা করে দিব এটা কইতেছে, তার যদি নির্বাচনের পরে এটা কইরে দিতে হয়, যে পরিমাণ কষ্ট তার হবে, ওই কষ্টটা সে মানতে পারে না। এই জন্য কয় যে সব কথা কি মানন লাগে, কষ্ট। কিন্তু এটা যদি মানুষের টাকা কেউ না মারে বা মানুষের আমানত কেউ খেয়ানত না করে, নিজের খাইয়া অন্যের মহিষ তাড়ানো কষ্টের কাম না এটা? আপনি না একটা ভোট দিচ্ছেন, দিয়া 30 সেকেন্ডে কাম সেরে ফেলছেন, আর এই বেটা যদি আপনার কথার উপর ভিত্তি করে কাজটা করতে হয়, এবার তো তার 12টা বাজবে, মহা 12টা বাজবে। চেয়ারম্যান সাহেব কয় টাকা পায়, বরাদ্দ কয় টাকা? আপনি তো কইছেন আটগাঁও থেকে আবরা সড়ক বানাই দিয়ে একেবারে নিয়ে যেতে হইব রাউতলা পর্যন্ত। তো বরাদ্দ যে কয় টাকা পাইছি, বেটার চামড়া বেচে দিলেও ওই আবরা সড়ক তো দূরের কথা, বুড়া সড়কই বানানি সম্ভব না। কিন্তু জোশের ঠেলা তো আগে করে ফেলছি, বানাই দিব। কিন্তু যখন পাস করে যাওয়ার পরে জোশ আর ঠিক নেই, বাস্তবে কথাটা বলাটাই ঠিক হয়নি, কারণ এটা সম্ভব না, এটা বাস্তবসম্মত না। এইভাবে হয় কি, আমরা মসজিদের ইমাম সাহেব মিছা কথা কইলে মানুষ খুব রাগ করে কেন? ইমাম সাহেব মানুষ অত বড় মিছা কথাটা কইল, আর চেয়ারম্যান সাহেব মিছা কথা কইলে মানুষ রাগ করে না কেন? কই চেয়ারম্যান মিছা কথা কইতেই পারে, কয় না এরকম? প্রায় দেখি তো, কয় মেম্বার সাহেব কই তো কইবই। আর বাজার মসজিদের ইমাম সাহেব, সামারসল মসজিদের ইমাম সাহেব, দৌলতপুর মসজিদের ইমাম সাহেব একটু ফান থেকে চুন কষলে কয় দেখো যে কারবারটা ইমাম বেটাই কাজটা করতো। এইভাবে সমাজে কি হয়, সম্মানী লোকের অসম্মান হয়। চোখ বন্ধ করে দেখবেন, বহু সম্মানী লোক আস্তে 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 তার সম্মান হারাইছে। বহু ইজ্জতবান লোক আস্তে 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 তার জায়গা থেকে সরে গেছে। বহু বংশবান লোক আস্তে আস্তে কথা কাজে মিল না থাকার কারণে আমি আপনি তারে আর আগের মতো গুরুত্ব দেই না। আমরা দিতাম এক সময়, দিতাম না এক সময়, দিতাম। এর মানে কি? এর মানে হলো এই ধরনের লোক যদি সমাজে বাইরে যায়, তাহলে সমাজের মানুষের মাঝে আর আস্থা বিশ্বাস বলতে কোনো কিছু থাকবে না। হুশ থাকার দরকার, হুশ। যা আমি বলতেছি এটা আসলে ঠিকঠাক বলতেছি কিনা, এটা হুশ থাকার দরকার। এটা যদি বেহুশের মতো হয় তাহলে সাংঘাতিক হবে। একটা সমাজে পুলিশ দেয়া, আর্মি দেয়া, কয়টা অপরাধ আপনি মোকাবেলা করবেন? কয়জনের বাড়ি থেকে পুলিশ আর আর্মি পাহারা দেওয়া সম্ভব? কয়টা পুলিশ আছে এই জগতে? আজকে একেবারে উজানগাঁও পর্যন্ত ঘুরলাম, এক একটা আড়ির ভিতরে এত পরিবার, এত মানুষ। এটা যদি সারা বাংলাদেশের পুলিশ এনে দেয়, তাই এক গ্রামে টেকাল দিতে পারতো না। তো সাংঘাতিক। এই জায়গাগুলোতে মেম্বার সাহেব নাই পারো, এইটাই হলো নাই পারো, এটাই হলো সবচেয়ে বড় অসুবিধা। সমাজে যদি বিচার আচার না থাকে, সবই যদি থানার যাওয়ান লাগে, সবই যদি পুলিশ লাগে, সবই যদি কোর্ট কাছারি লাগে, তাহলে খালি দেখবেন সকালে উঠটা সামারসর বাজারে খার হইলেই রবিবার থেকে বৃহস্পতিবার কালি মানুষ ট্রলি বইরে সোনামঞ্জি যাইব।
যে পরিমাণ কথা কাটাকাটি মারামারি ওটা বসায় সমস্যা এটা হয়, সবটাই যদি পুলিশ আর কোর্ট কাছারি লাগে তাহলে আপনি সুনামগঞ্জে যাও আর আওয়াজ ছাড়া আর কোনো কাম থাকতো না। ক্ষেত নিয়ে যে ঠেলাঠেলি হয়, আইল নিয়ে যে পরিমাণ ঠেলাঠেলি হয়, এইটাও যদি পুলিশ তারা সমাজে যদি এটা ঠিক করার লোক না থাকে, এক কথার লোক না থাকে, বিশ্বাসযোগ্য লোক না থাকে, আস্থাভাজন লোক না থাকে, সবাই পক্ষপাত হয়ে যায়, সবাই গোপনে গোপনে কাজ সারতে চায়, তাহলে থানা পুলিশের পক্ষে কোন সমাজকে সঠিকভাবে পরিচালনা করা দুনিয়া উল্টে আসলেও সম্ভব হবে না। কেউ না কেউ থাকতে হবে এই কথা বলার, তুই এটা করিস না, যত কান করছস এবার বন্ধ কর। কেউ না কেউ থাকতে হবে, তো কেউ না কেউ আবার যে এই কথা বলবে তার প্রতি মানুষের বিশ্বাসও থাকতে হবে। সে যদি 9-6 লোক হয়, তবে এই যে দেখো চোরেরা কয় চুরি কর আর গৃহস্থেরা কয় সজাগ থাক, এরকম 9-6 লোক আছে না? আছে। 9-6 যে যখন মানুষ দেখে তখন এই 9-6 কথা বলা লোকের কথার আর আসর থাকে না, গুরুত্ব থাকে না। কারণ কি, একবার দেখছে 9-6 করে, আবার দেখছে 9-6 করে, এখন কইলে কয় আরে মিয়া তোমার মতে তুমি আগে ওইটা কইছিলা, আর কতবার এগুলো কইছো, এটার কোনো মূল্য নাই। তুমি গোপনে গোপনে ওর সাথে যোগাযোগ করছো আর এখন আমারে ফিরানির লাগে এই কথা কইতেছে। এই 2-3 দিন থাকলেই আমার কাছে অন্তত 100-200 লোক পায় বিভিন্ন জায়গা থেকে, এইটা সমস্যা ওইটা সমস্যা ওইটা সমস্যা, খুঁজলে দেখা যায় সমস্যাটা খুব বড় জিনিস না। কিন্তু বিশ্বাসযোগ্য লোক পায় না দেখে কেউই বিশ্বাস করতে পারে। এই পরিবেশ আগের থেকে যে কোনো সময়ের তুলনায় পরিবেশ আগের চাইতে সামাজিকভাবে খারাপ হয়েছে। একটা কারণ জমির দাম বাড়ছে, এটা একটা কারণ। আমি তো গভীরভাবে আলাপ আলোচনা করলে বোঝা যায় যে কালাইনিয়া, ঐক্যানি, নিজালি গুনা, ওইদিকে গেলে হইলো কাবলা, খরতি, এই যাইতে আনন্দপুর পর্যন্ত, এই মাঝখানের এটার জায়গার কোনো দাম আছে না। এক সময় আমি দেখছি 1800 টাকা কেট জায়গা কিনে, 1800 টাকা কেট, আর অহন কোন কোন জায়গায় 10 লাখ টাকা কেরো হয়েছে জায়গার দাম। অতীতে একজনে দিয়ে গেছে, মৌখিক ভাবে দিয়ে গেছে, একেবারে বাপ মরে গেছে, মুখ ফিচ্ছা অস্বীকার করি একেবারে, হ্যাঁ কিন্তু সাক্ষী, এটা দিছে যে এটা সাক্ষী সে, কিন্তু এখন একেবারে মুখ পুচ্ছা না করে দিছে। কারণ তার এই না কথাটার 1800 টাকা বাদ দিলে 10 লাখ টাকা থেকে 9,98,000 টাকার দাম হইলো তার নার। তার নার দাম কত টাকা? 9,98,000 টাকা। তখন মাথায় চাপছে, না একটা বললে না বললামই, পরে আল্লাহ টেবি মাপ চাই নিউ, আপাতত তো 9,98,000, এটার মাথায় নাই। এইভাবে গ্রামের মানুষের মাঝে এগুলা কম ছিল, এগুলা কম ছিল, কিন্তু গ্রামের মানুষের মাঝে এগুলা যত বাড়তেছে, একের সাথে অন্যের দূরত্ব তত বাড়তেছে। ঘরে ঘরে মানুষ আলাদা হয়ে যেতেছে, বাপে পুতে আলাদা হয়ে যেতেছে। একজনের সাথে আরেকজনের সম্পর্কের মাত্রাটা সম্পদের টানাটানির কারণে এমন এক পর্যায়ে গেছে, যে পর্যায়ে গেলে পরে মুরব্বী বলতে আর কেউ থাকতেছে না। তাহলে এইভাবে তো চলবে না, ন্যায় বিচার করার মতো লোক থাকতে হবে, স্থানীয় লোক, যে বলতে পারে চোখের সামনে দাঁড়ায়, এর বাবা যদি অন্যায় করে এটা কইতে পারে যে কাজটা অন্যায়। অবশ্যই এরকম লোক থাকতে তো হবে। এরকম লোক না থাকলে আপনি সমাজ ঠিক রাখতে পারবেন না, আমরাও কেউই পারবো না। আর শেফ আমার বংশের কেউ, আমার ভাতিজা, আমার চাচা অন্যায় করছে, তাও এটা ন্যায়, কারণ আমার চাচা আমার ভাতিজা, তাইলে তো আর কিছুই শেষ পর্যন্ত টিকবে না, থাকবে না। তো আপনারা অনেকে আমি দেখতেছি বাইরে থেকে আসছে, যারা এখানে থাকে না, গাজীপুর থাকে, এই জায়গায় থাকে, ওই জায়গায় থাকে, ঈদ উপলক্ষে এখানে আসছে, বেড়াইতে আসছে, আনন্দ, একদিন থাকবে, 2 দিন থাকবে। এই যে আজকে গ্রামে গেলাম, কিছু কিছু ঘর দেখছি তালা মারা, মানে এরা গাজীপুর থেকে আর আইছে না। এবার ঈদে আর নির্বাচনের সময় অনেকে আইসিন, তো ডাবল খরচ, তো এবার আর আইছে না। আবার হয়তো কুরবানির ঈদে আইব। সামান্য শত শত মানুষ কিন্তু গেছে গ্রাম সাইডে, হাজার হাজার লোক। যে সমস্ত জায়গায় গেছে, ওই সমস্ত জায়গায় গেলে দেখা যায় ওরা কি কষ্ট করে জীবন যাপন করতেছে, এটা এখান থেকে বইয়ে দেখা যাবে না। ভূতের মতো কাজ করে সপ্তাহে 6 দিন,
বৃহস্পতিবার থেকে শনিবার, খালি শুক্রবার একদিন ছুটি পায়। ওই একদিনের ছুটির ঈদ মনে করে। আমি তো বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম প্রতি শুক্রবার এদের কাছে ঈদ। এর মধ্যে কিছু লোক আছে ওভার টাইম করে রাইতে 10টা 11টা 12টা, কয়টা টাকা বেশি পাইবো তাই ঘন্টা হিসেবে। এইগুলা কইরে এখানে একটা ছোট্ট ঘর বানাইছে, মাঝে মাঝে আইয়ে থাকে, খায়, যায়, এই অতখানি আনন্দ, আর তো কিছু নাই। এই ঘরের আর কি কাজ, তালা মারে থেকে চলে গেছে। তো এই সমস্ত বিষয়ে রাজনীতি, নির্বাচন, অমুক তমুক, এটা তো আইবো যাইবো ঠিকই আছে। কই নির্বাচন এসে গেছে কেন, শেষ তো, এটার আর কি ফাংশন আছে? সরকার বেসরকার কি হয়েছে? একটা দেশে সরকার থাকে, একটা দেশে বেসরকার থাকে, এটা জগতের নিয়ম, এটাই জগতের নিয়ম। সরকার যদি অত্যাচারী না হয়, তাহলে সরকার পরিবর্তন হওয়া না হওয়ার সাথে গ্রামের মানুষের কোনো সম্পর্ক নাই। আর অত্যাচারী যদি হয়, তখন খুশায় একজন আরেকজন। এই খোঁচাখুচির জায়গাটা যদি না থাকে, তাহলে ধরেন একবারটা সরকার, আমার আপনার সমস্যা কি? ক্ষেত আমার, জমি আমার, বাড়ি আমার, চাষ করি আমি, ব্যবসা আমার, তো সরকার আইলে গেলে আমার কি সমস্যা? সরকার যদি ন্যায় বিচারক সরকার হয়, তাহলে গ্রামের মানুষ দলমত নির্বিশেষে সকলেই শান্তি পায়। আর যখনই কোনো এক সরকার কোনো কারণে অত্যাচারের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন এটার প্রভাব আইয়া একেবারে শশারকান্দা, একেবারে আসনাবাজ, একেবারে আলিপুর, একেবারে উজানগাঁও, দৌলতপুর, প্রতিটা হাটি, গুচ্ছগ্রাম পর্যন্ত এটার প্রভাব আইসা পড়ে। কারণ কি, এখানে সরকারের 2-4 জন প্রতিনিধি থাকে, তো এরা কোথায়, এরা পাওয়ার দেখাইতে চায়, এটা করতে চায়, এটা করতে চায়, ক্ষমতা না শুনলে রাগ করে, গুসা করে, থানায় গেলেও রাগ করে, আমার না কয়ে গেছিস কেন? এরকমও পাইলাম, আজকে একজন অভিযোগ দিছে, থানায় গেছে, তারে ভায়োলেট করে কেন থানায় গেছে, এই জন্য 12টা বাজায় দিতেছে। তো এই জন্য সরকারের পলিসি যদি হয় মানুষের পক্ষে, দলবল তো আছেই, কিন্তু দলবল থাকলেও সরকার তার কোনো দলের না, সরকার তো সবার, সরকারের তো কোনো দল নাই। পুলিশের দল কি? কিন্তু পুলিশ যদি সরকারি দলের লোকদের সাথে কানাঘুষা করে গোপনে গোপনে মানুষের শায়েস্তা করার পরিকল্পনা করে, তখন না পুলিশ ডেঞ্জারাস। এর আগ পর্যন্ত তো পুলিশ বালাই, অসুবিধা কি? এই জন্য আমরা আশা করি, এক্সপেক্ট করি যে এইবারকার সরকার ওই লেভেলের নির্যাতন নিপীড়নের রাস্তা বাইছে নিতে পারবে না। তাদের নিজেদেরও ভয় আছে, কারণ এই দেশে নির্যাতন নিপীড়নের রাস্তা বাইছে নিলে শেষ পর্যন্ত গঙ্গার জল কই গিয়ে ঠেকে তার উদাহরণ তৈরি হয়েছে না? এই জন্য ডিফিকাল্ট। আমরা সরকার হইলেও আমরাও এত অত্যাচারের রাস্তা বেছে নিতে পারতাম না, কারণ মানুষ শিখে গেছে প্রতিবাদ কিভাবে করে। রাজাইলের মতো হয়েছে, গপ শুনে না বলে কান্দে, কেন কান্দস? মা মরে গেছে, মা মরছে এই কারণে কান্দি না, কান্দি হলে আজরাইল আমার বাড়ি চিনে গেছে, পরের বার তা আমার ধরবো। এইবার যে সরকার, এই সরকারের বাংলাদেশের মানুষ প্রতিবাদের রাস্তা শিখে গেছে, কিভাবে প্রতিবাদ করতে। এখানে পুলিশ, আর্মি, বিডিআর এটা কোনো কিছু কাজে আসে না, শেষ পর্যন্ত এগুলো সব কোনোটাই কাজে আসে। পুলিশও তো মানুষ, আর্মিও তো মানুষ, বিডিআর তো মানুষ, এরও তো সন্তান আছে, এরও ওয়াইফ আছে, এরও বাচ্চা, হ্যাঁ ছেলে মেয়েরাই শুদ্ধ বিরুদ্ধে করা শুরু করে দেয়। এই জন্য আমরা চেষ্টা করতেছি কেন্দ্রীয় লেভেলে, এলাকা লেভেলেও আমি ডিসি, এসপি বিভিন্ন জনের সাথে এই কথাই বলি প্রায়, যে খবরদার সাধারণ মানুষের গায়ে আচর দেওয়ার মতো পরিবেশ তৈরি করবেন না। যদি ওই পথ বেছে নেন, তাহলে সেম দশা হবে যা দশা হয়েছে আপনাদের পূর্বপুরুষদের। এটা একদিন 2 দিনে হবে না, এটা হইতে একটু সময় লাগে, এটা একটু টাইমটা জমতে, পাপ জমতে একটু সময় লাগে না, পাপ জমতে একটু সময় লাগে, কিন্তু পাপ এমন এক জিনিস, এটা শেষ পর্যন্ত বাপরেও সো কেয়ারফুল। ক্ষমতা আছে, কিন্তু এটা এইভাবে ব্যবহার করার দরকার নাই, সুন্দর করে ব্যবহার করেন। সুন্দর করে ব্যবহার করলে আমাদের মতো গ্রামগঞ্জের মানুষের কোনো অসুবিধা হওয়ার কথা না। তো
কিন্তু যে আপনি গ্রামগঞ্জের মানুষের, এখন আপনি খামক্কা রাজনৈতিক মামলা দিয়ে দিয়েছেন গুচ্ছগ্রামের 5 জনের বিরুদ্ধে, এরা উত্তরও জানে না, এরা দক্ষিণও জানে না, আসনাবাজের 2 জন, এই ওখানকার 1 জন, ওই মানিকদার 3 জন, অমুক। এরা গ্রামের মানুষ, কিসের রাজনীতি, কিসের কি, কে পক্ষে কে বিপক্ষে, সুনামগঞ্জ যাইতে আর পুলিশের খবর নিতে নিতে এমন অতিষ্ঠ হয়, এক সময় বেপরোয়া হয়ে যায়। আমরা তাই দেখছি বিগত সরকারের আমলে সরকার বিরুদ্ধে যারা শেষ পর্যন্ত বেপরোয়া হয়েছে, এরা একজন 100, 150, 200 মামলার আসামি। অবশ্যই। কারণ কি জানেন, এরকমও লোক দেখছি আমি যে মাসে 30 দিনের ভিতরে খোলা থাকে হইলো 2 দিন করে, বাদ দিলে 8 দিন থাকে, 22 দিন। 1 সপ্তাহে শুক্র শনি বন্ধ, তাকে 5 দিন, 5 দিনের মধ্যে 20 দিন। এমনও লোক ছিল যারা 20 দিনেই কালে আদালতে হাজিরা দিতে দিতে জীবন নষ্ট হয়ে গেছে। তো এরা যখন সুযোগ পাইছে তখন কইছে, আরে আর কত হাজিরা দিব, আর কতবার হাজিরা দিব, সুতরাং আর হাজিরা বন্ধ করতে গেলে একমাত্র রাস্তা বাঁচি আর মরি, রাস্তায় যাইতে হবে। এই জন্য মানুষকে গরিব মানুষ বলেন, গ্রামের মানুষ বলেন, কারো আপনি দেয়ালে পিঠ ঠেকাতে হয় না। আপনি একজন মানুষের খালি চাপতেছেন, দেয়ালে পিঠ লেগে গেছে, তার পরবর্তী কথা কি? এত একটা কূপ দিবে আপনাকে, কইব এত কষ্ট করে বাঁচতে পারি না, আর কি বাঁচি আর মরি, একেবারে স্থানী বান্দা এক কাম সিদ্ধি। এই কারণে মানুষকে কখনো নির্যাতনের রাস্তা বেছে নিতে হয় না। আপনার ক্ষমতা থাকলেও, আমার ক্ষমতা থাকলেও, এটা কখনো এইভাবে দেখাইতে হয় না যেভাবে দেখাইলে পরে ওই লোকটার আর বাঁচার কোনো কায়দা থাকে না। তখন সে কি করবে? প্রতিবাদ করবে। তখন তার প্রতিবাদের ভাষা কি হবে? এটা বেপরোয়া হবে। এটা করতে হয় না। তো আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই, আমরা সবাই কম বেশি ঘুরে ফিরে আত্মীয় স্বজনই, আমরা আর মামুরাই ঘুরে ফিরে। তো আমাদের উচিত, সকলেরই উচিত, আমি চেষ্টা করব যতটুকু আমার সামর্থ্য আছে, যে পরিবেশ যেন ভালো থাকে, মানুষ যেন শান্তিতে থাকতে পারে, দল বলের ঊর্ধ্বে থেকে মানুষ যেন সান্ত্বনা পায়। সরকারে আসি না আসি এটার উপর ভিত্তি করে যেন অন্যায় অবিচারের শিকার না হয়। সত্যিকার অর্থে ঘটনা ঘটলে মামলার আসামি দিবেন, যে ঘটনা ঘটছে তারা আসামি দেন, লাড়ুই দিবেন কেন? আপনি যে একটা লোক, আমি যে একটা লোকরে আসামি দিতেছি 10 জন রে, এই 10 জনের ভিতরে ঘটনা ঘটছে 1 জন, বাকি 9 জন হয়তো এই ব্যাপারে কিছু জানেই না। তো 9 জনের যে আপনি আসামি দিলেন, দিয়ে কি কাণ্ডটা ঘটাইলেন? পুরো চিত্রাইলেন তো জিনিসটারে। এটা হলো ওই যে রাস্তা থেকে ময়লা প্রথম পা লাগছে, পা থেকে আপনি হাত দিয়ে দেখছেন এটা ময়লা কিনা, আবার হাতে লাগছে, হাত দিয়ে এবার না কিনে লাগাই দেখছেন এটা গন্ধ করে কিনাতে, এবার নাকেও লাগছে। আসলে লাগছেন কই? প্রথম পায়, এরপরে সব কই লাগছে? নাকে। তা আপনি লোক একটা ঘটাইছে, তারে আপনি মামলার আসামি করছেন, সে হাজিরা দিবে, বেল নিবে, ঠিক আছে। তা বাকি 10 জন এবার গ্রাম জুড়ে চিত্রিছে, সবাই আপনার বিরুদ্ধে হয়েছে, আউল ফাউল আসামি দিয়েছেন। এক বেটা ঢাকায় হেরেও আসামি দিয়েছেন, এক বেটা হইলো কাত্তিপুর হেরেও আসামি দিয়েছেন, এক বেটা হইলো থাকে গাজীপুর হেরেও আসামি দিয়েছেন। হ্যাঁ, তো মাথার মধ্যে আসমান ভাঙ্গে পড়ছে, যা আমি তো কিছুই জানি না, আমি তো গাজীপুর, আমি কি করে আসামি হইলাম? তো এই সমস্ত কর্মকাণ্ড যদি কেউ পরিচালনা করে, এগুলার খেসারত ঘুরে ফিরে 2 দিন আগে আর পরে উল্টা দিকে আসতে বাধ্য। এগুলা বেশি দিন টিকে না। এই জন্য রাজনীতি, নির্বাচন হয়েছে, ভোট হয়েছে, কেউ পক্ষে কইছে, কেউ বিপক্ষে কইছে, এটা তো জগতের নিয়ম। তো যে বেটা বিপক্ষে কইছে, যে বেটা হারছে, এর যদি আপনি এখন নানান ভাবে যন্ত্রণা করেন, এই যন্ত্রণা শেষ হবে না? তখন আপনি কই যাবেন? তখন তো বিপদ হবে। এই জন্য এগুলা কোনো ভদ্রলোকের কথা না। ভদ্রলোকের কথা হইলো এই জমিনে আমরা আপনারা সকলে মিলেমিশে বসবাস করার পরিবেশ থাকতে হবে, উঠা বসা চলাফেরার পরিবেশ থাকতে হবে, সমাজে বিশ্বাসযোগ্য লোক থাকতে হবে, যারা একটা অন্যায় হলে বলতে পারে এটা করিস না, বন্ধ কর, যা হয়েছে হয়েছে, আর অগ্রসর হইস না, স্টপ। এরকম বিশ্বাসযোগ্য লোক থাকতে হবে, তবেই না একটা সমাজের মানুষ মিলেমিশে বসবাস করতে পারে। আজকে গেছিলাম এই গ্রামও, ছোট ছোট বাচ্চারা 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, অনেক। এর মধ্যে কেউ কেউ শহরে তাকে মা বাবার সাথে আসছে। এদের ভবিষ্যৎ আছে না? এরা পড়বে না, এরা চাকরি করবে, এরা দেশে যাবে, বিদেশে যাবে, আর বড় বড় যা আছে তো শেষ, সময় অনেকেরই শেষ।
তো ওদেরকে কি শিক্ষা দিবেন? ওরা কি শিখতেছে? আমাদের কাছ থেকে কি শিখতেছে? আমাদের কাছে শিখতেছে কিভাবে একজন আরেকজনকে মিথ্যা মামলার আসামি বানাইতে হয়, আর ওই ছোট্ট ছেলেটা দেখে এটা হাসে। তো প্রতিবাদ করতে পারে না, হেকালি দেখে কিরে অমুক তো আসিন না, তমুক কেন আসামি, তো এও গোপনে গোপনে হাসে। এইভাবে মানুষ নষ্ট হয়ে যায়। মানুষ প্রথম দিন দেখবেন, খুবই বাস্তব নমুনা, প্রথম দিন একটা মানুষ যখন অপরাধ করে তখন তার খুব ভয় লাগে যে এটা করবো কি করবো না, ঠিক না বেঠিক, আর এই আইলটা যে ঠেলতেছি কেন দেখে ফেলে, এরপরে ধরা খাইলাই কিনা। এরপরে অভ্যাস যখন একবার হয়, এরপরে আস্তে আস্তে আইল ঠেলতে ঠেলতে একের ক্ষেত্রে দেড়কের বানায় ফেলে। কিন্তু প্রথম দিন ডরায়, পরে যখন অভ্যাসে পরিণত হয় তখন আর ডরায় না। এটা হলো অপরাধ করার সিস্টেম। তো অনেক লম্বা আলাপ হয়েছে আপনাদের সাথে। এই পরিবেশ এখানে সবাই মিলে ঠিক রাখতে হবে, সবাই মিলে, পক্ষে বিপক্ষে যারা যেভাবে ছিল এটা আর মাথায় রাখার কোনো দরকার নেই। আমরা একসাথে থাকি, একসাথে ছিলাম, একসাথে আছি। অত্যাচার নির্যাতনের পথ যেই বেছে নিবে এটা ক্ষণস্থায়ী হবে, এটা কোনোদিন দীর্ঘস্থায়ী হবে না, এটা মাথায় রাখতে হবে। আর আমাদের আত্মীয় স্বজন যারা যেভাবে আছে, কাজ হইলো বাচ্চাদের শিক্ষা লেখাপড়া করানো। এই যে কি সুন্দর একটা গান গাইছে দেখেন না একজন, ওর নাম কি, সাজিদ। এটা শিখতে গিয়ে তার কষ্ট হয়েছে না, সাধনা লাগছে না, ট্রেনিং দিতে হয়েছে না, পরিশ্রম করতে হয়েছে না? আপনার ছেলে এরকম গান গাইতে পারলে আপনার ভালো লাগবে না? আপনার 5 জন ছেলের ভিতরে 2টা ছেলে হাফেজ বলে আপনার ভালো লাগবে না দেখতে? একটা ছেলে আর্মি হইলে আরো ভালো লাগবে, আর একটা ছেলে পুলিশ হইলে ছুটির সময় বাড়িতে এলে আপনি আনন্দে ভুগবে। আসল রাস্তা ওইটা। কিভাবে বাচ্চারা লেখাপড়া করবে, কিভাবে এর মধ্যে 2জন চাকরি পাবে, একজন শিক্ষিত হবে, একজন শহরে যাবে, বেশি থেকে বেশি চাকরি পাবে, এটা হলো আসল। ওই পথ অবলম্বন না করে আমরা ওই গ্রামের স্পেশালের ভিতরে বেশি ঢুকলে অসুবিধা যেটা হবে, এটা হলো আস্তে আস্তে এই ফুলুস কাজের ভিতরে, ফুজুল কাজের ভিতরে সময় এমন ভাবে চলে যাবে, আর অবশেষে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের লোকেরা নষ্ট হয়ে যাবে। ওর পিছনে টাকা খরচ করা যাবে না, ওরে পড়াশোনার জন্য শহরে পাঠানো যাবে না, মাস শেষে 3000 টাকা খরচ করা যাবে না, মামলার হাজিরা দিতে চলে যাবে 1500 টাকা, তো ওরে দিব কোন সময়? অবশেষে আসল কাজটা আর হবে না। এই সামার্স রোজানগাঁও দৌলতপুরের শত শত লোকের চাকরি পাওয়া উচিত, যাদের মিনিমাম যোগ্যতা আছে। এই শশারকান্দা থেকে শুরু করে একেবারে চন্নারসর পর্যন্ত, ওইদিকে মানিকদা পর্যন্ত অন্তত 200-500 লোক থাকা উচিত যারা সরকারি চাকরি করে। তবে না আমি বলতে পারবো যে এরা উন্নত হয়েছে। এদের মানিকদা তো একজনও সরকারি চাকরিজীবী আছে বলে আমার কাছে মনে হয় না। একজন না 2জন পাইছিলাম কলেজে পড়ায়, প্রফেসর সাল্লা কলেজে, আর তো আমি দেখি না একজন। এই যে লেখাপড়া, তাও কিছু লোক লেখাপড়া শিখছে এখন, আগে তো একবারে শূন্য আসি, কিছু লোক লেখাপড়া শিখছে। তো আমরা সবাই মিলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে গঠন করা যায় এই ব্যাপারে আমরা সকলে মিলে চেষ্টা করি। আর নির্যাতন নিপীড়নের রাস্তাটা আমি চেষ্টা করব উপর থেকে বসে, যেন এই নির্যাতনের লেভেলটা গ্রাম লেভেলে কোনোদিনই না আসে। স্বস্তি, শান্তি, সহমর্মিতা, ভালোবাসা আর উদারতা, এগুলাই মূল বিষয়। যতক্ষণ এগুলো না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মানসিকভাবে শান্তি থাকতে পারবো না। তো আমার দায়িত্বটা আমি পালন করি, হোক থানা পুলিশ যেখানে যেভাবে হোক না কেন, আমি প্রশাসনিকভাবে আপনাদেরকে যেন কেউ কখনো হয়রানির শিকার করতে না পারে, এই দায়িত্ব যতটুকু আমার আত্মা আছে, জান আছে, শ্বাস আছে, অতটুকু আমি চালায় যাওয়ার চেষ্টা করব। গ্রামের মানুষে কে কোন দল করে, কে কোন মত করে, এই বিবেচনা নিয়ে এদেরকে যন্ত্রণা করবেন না, থাকুক, তাদেরকে তাদের কাজ করতে দেন। আর সেকেন্ড কথা হলো, এই সুবিধাটা পাইলে পরে আপনাদের দায়িত্ব হলো বাচ্চা কাচ্চাদের লেখাপড়া শেখা, এদেরকে শিখাবেন। মাদ্রাসা হলে মাদ্রাসা, স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ, ঢাকা হলে ঢাকা, সুনামগঞ্জ হলে সুনামগঞ্জ, সিলেট হলে সিলেট, লেখাপড়া কর, রাস্তা ধর, উপরে যা। কত গ্রামের ভিতরে কামড়া কামড়ি করবে, এটা দরকার নেই। উপরে যা, 2টা 4টা 10টা চাকরি পা, ছুটি হলে বাড়িতে আসবে, আনন্দ ফুর্তি সে ঈদ করবে, আবার চলে যাবে। এই পদ্ধতিতে মানুষকে উপরে তুলতে হয়। মানুষ যদি উন্নত না হয় তাহলে টাকা পয়সা ইত্যাদি কি হবে? চিন্তা চেতনার উন্নতি হইতে হবে। আমার ধারণা ইনশাল্লাহ মানুষের মধ্যে জাগরণ আছে, মানুষ আগের তুলনায় নিজের কাজ কি এটা বুঝতে পারছে যে এগুলো আসলে কইরা খুব বেশি যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে
ভালোভাবে গঠন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা